আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকারের জামানাতে 15ই আগস্ট নিয়ে যে অস্থিরতা চলছে এবং এই বিপ্লবে যারা প্রথম পক্ষ এবং এই জুলাই আগস্ট বিপ্লবের যারা স্টেক হোল্ডার তারা এবং এই বিপ্লবকে যারা প্রমোট করছেন তারা তো বটেই, এবং একই সঙ্গে এই বিপ্লবকে যারা বিপথে পরিচালিত করতে চাচ্ছেন তারা যার যার অ্যাঙ্গেল থেকে তিনটি কাজ করছেন। প্রথমত, বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটির কোনো জাতীয় গুরুত্ব নেই, এটা বোঝাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন। তারা আরো বলতে চাচ্ছেন যে এই হত্যাকাণ্ডটি ছিল অনিবার্য। বঙ্গবন্ধু যে কর্মকাণ্ড করেছিলেন সেই কর্মকাণ্ডের কারণে যে পরিবেশ পরিস্থিতি হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতিতে ওনাকে হত্যা করাটা যারা করেছেন তাদের জন্য বীরত্বের বিষয় ছিল, গর্বের বিষয় ছিল এবং জাতিকে কলঙ্কমুক্ত পাপমুক্ত করার একটা প্রচেষ্টা ছিল। কাজেই যারা হত্যা করেছেন তারা জাতীয় বীর, আর যাকে হত্যা করা হয়েছে তিনি জাতীয় বেঈমান, এরকম একটা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছে এই সময়টিতে। 2 নম্বরে যেটা চেষ্টা করা বলা হচ্ছে সেটা হলো যে বঙ্গবন্ধুকে যেভাবে খুন করা হয়েছে, নিহত করা হয়েছে সপরিবারে, তো এইবার জুলাই আগস্ট বিপ্লবের প্রথম এবং শেষ ভুল হলো একজন শেখ পরিবারের লোককে ধরা যায়নি, অথচ যদি গুনে 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 শেখ হাসিনা সহ শেখ পরিবারের সবাইকে ব্রাশ ফায়ার করে মারা যেত তাহলে এই বাংলাদেশ কলঙ্কমুক্ত হতো। এই বাংলাদেশে শেখ হাসিনা এবং শেখ পরিবারের কোনো অস্তিত্ব থাকতে পারে না। এই ন্যারেটিভটা গত 1 বছর ধরে প্রচার করা হচ্ছে। সর্বশেষ হলো যে 32 নম্বরের যে বাড়িটি, বঙ্গবন্ধুর বাড়িটি, এটির কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই। এটি কেবলই একটা ইট, কেবলই একটা বালির স্তূপ। বরং এই বাড়িটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে আদিক্ষেতা দেখায়, কিছু মানুষ যে এটাকে নিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করে, কাজেই এই যে একটা কুফুরি বাড়ি, মানে এটাকে একটা ইবাদতখানা বানানোর জন্য, এটাকে একটা কেবলা বানানোর জন্য যে মানুষগুলো চেষ্টা করছে, তাদের সেই কুফুরি কর্মকাণ্ড যাকে বলা হয় বন্ধ করে সেখানে একটা তৌহিদ, আল্লাহর যে একত্ববাদ, এটা প্রতিষ্ঠা করার জন্য সেই বাড়িটিকে গুঁড়িয়ে দিতে হবে, ভেঙে চুরে তছনছ করে দিতে হবে, এবং সেই কাজটি করা হয়ে গেছে। থার্ডলি, এই বাড়ি এবং আওয়ামী লীগের অফিসগুলো, স্থাপনাগুলো, এগুলোকে ঘৃণিত, নিন্দিত, আবর্জনাময়, দুর্গন্ধময় এবং বিরান অভিশপ্ত করার জন্য যা কিছু করা দরকার সেই সব চেষ্টা কিন্তু গত 1 বছর ধরে করা হয়েছে। আপনারা যদি 32 নম্বরের কাছাকাছি যান দেখতে পাবেন, বঙ্গবন্ধু এভিনিউতে যান, আওয়ামী লীগের অফিসে যান দেখতে পাবেন, সুধা সদনে যান দেখতে পাবেন, ধানমন্ডি 3 নম্বর সড়কে আওয়ামী লীগের যে অফিসটি ছিল দেখতে পাবেন, সেখানে গিয়ে যে এরকমই একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা এই কর্মকাণ্ডগুলো গত 1 বছরে অত্যন্ত সফলভাবে করতে পেরেছেন, কোনো রকম বাধা ছাড়া, কোনো রকম বিঘ্ন ছাড়া, এবং এই ঘটনাগুলো, নির্মম নিষ্ঠুর ঘটনাগুলো ঘটে যাওয়ার পর, যেমন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যখন ঘটেছিল তখনও ঘটেনি, আবার এখন এই যে 2024 সন থেকে আজ অবধি যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে একজন লোক, আওয়ামী লীগ প্রেমিক, বঙ্গবন্ধু প্রেমিক, তারা রাস্তায় নেমে আহত হননি, নিজেদের জীবন উৎসর্গ করেননি, নিজেদের প্রেম ভালোবাসা এগুলো প্রদর্শন করেননি। সাধারণ নেতাকর্মীরা অনেকে দূরে বসে কেঁদেছেন, আহাজারি করেছেন। ওখানে গিয়ে যে কয়জন লোক চেষ্টা করেছেন তাদের মধ্যে 1 নম্বরে রোকেয়া প্রার্থী, তিনি সত্যিকার অর্থে ওখানে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, কিন্তু তিনি অনুতপ্ত নন, তিনি আরো চেষ্টা করবেন। কাদের সিদ্দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, তার গাড়িটি ভেঙে দেওয়া হয়েছে, এরপর তিনি আর ঝুঁকি নেননি বয়সের কারণে, অবস্থাগত কারণে। তো এর বাইরে ওখানে 2-4 জন যারা দেখতে গিয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন, তাদেরকে কাউকে উলঙ্গ করে, কাউকে মপ করে ওখানে নানাভাবে বিভিন্ন সময় অপদস্থ করা হয়েছে। ফলে আওয়ামী লীগের লোকজন অধিকার যাচ্ছে না। তো এত কিছু ঘটলো গত 12 মাসে, ঘটার পর আবার 2025 সনে আগস্ট মাস এসে গেছে। তো জুলাই মাস চলে গেল, জুলাইয়ের আনন্দ গত বছরের মতো আর হয়নি, জুলাইয়ের উদযাপনটা হয়নি।
বরং একটা রোদন ভরা বর্ষা যে কাল, সেই বর্ষাকালের বৃষ্টির যে মুখরতা, সেই মুখরতার সঙ্গে এবছরের জুলাই নানা কারণে মানুষের জীবনকে বেদনাময় করে তুলেছে। এই গেল এক। দুই নম্বর হলো যে আগস্ট মাস। সেই আগস্ট মাস ঘিরে আওয়ামী লীগের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে সামাজিক মাধ্যমে নানা রকম যাকে বলা হয় গুজব ছড়ানো হচ্ছে। 16ই আগস্ট আওয়ামী লীগ এটা করবে, 16ই আগস্ট বা 15ই আগস্ট আওয়ামী লীগ নাশকতা করবে, গেরিলা যুদ্ধ করবে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। এবং এই জন্য ইতিমধ্যে একজন মেজরকে গ্রেপ্তার করা হয়েছে, তার স্ত্রীকে জেলে পাঠানো হয়েছে, নানা রকম কর্মকাণ্ড। আর সরকারের যারা অস্ত্রধারী, তারা তাদের অস্ত্র তাক করে খুঁজছে কোথায় আওয়ামী লীগের লোকজন আছে। 32 নম্বরের কাছাকাছি গেলে শুয়াই ফেলা হবে, বাটাম দেওয়া হবে, ডলা দেওয়া হবে। এই ডলা দেওয়ার জন্য তারা পাটাপুতা নিয়ে বসে আছে সেখানে, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছে তাদের যে মানুষ পিতা, আওয়ামী বিরোধী শক্তি সকলের মানুষ পিতা যারা আছেন, এবং এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চান তাদেরও মানুষ পিতা তিনি ডক্টর পিনাকি ভট্টাচার্য, প্যারিস প্রবাসী ইউটিউবার, যাকে আমি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর লোক মনে করি এবং ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মনে করি। তো 15ই আগস্টকে কেন্দ্র করে যেন কোনো ঘটনা না ঘটে, কোনো মানুষ যেন 15ই আগস্টের অনুষ্ঠান করতে না পারে এবং ওই ভবনের ধারে কাছে যেতে না পারে, এই জন্য তিনি ইন অ্যাডভান্স বাটাম দেওয়ার জন্য, পেদানি দেওয়ার জন্য, পিটুনি দেওয়ার জন্য হুমকি দিয়েছেন। আর তার সেই হুমকিতে সরকারও তটস্থ হয়ে গেছে। সরকারও বলেছে, সরকারের কর্তা ব্যক্তি যারা অনেকেই বলেছেন, বিশেষ করে প্রেস সচিব বলেছেন যে এই ধরনের কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না, এগুলো সর্বশক্তি দিয়ে মোকাবেলা করা হবে। তো প্রেস সচিবের কথাই মূলত সরকারের কথা। বিএনপির যারা লোকজন রয়েছেন তারাও ডক্টর পিনাকিকে জমের মতো ভয় পান। মানে তারা যাকে বলা হয় দরকার হলে পাহাড়ের সাথে যুদ্ধ করবেন, তারা দরকার হলে হিমালয়ের উপর থেকে লম্ফ-ঝম্প দেবেন, বাঘ সিংহর সঙ্গে লড়াই করবেন। কিন্তু পিনাকির যদি একটা আঙ্গুল পিনাকি উঠায় বিএনপির কোনো নেতার বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে বিএনপির সেই নেতাদের সারা শরীরে মনে হয় যেন কামানের গোলা লেগেছে। এখন বিএনপির কোনো নেতাকে উপলক্ষ করে সে কোনো কিছু বলার দরকার নেই, খালি একটি আঙ্গুল তার যে তর্জনী যেটা রয়েছে, তো সেই তর্জনীটি যদি একটু বাঁকা করে তিনি উঠান, যেভাবে আমরা বলি না আঙ্গুল ঢুকিয়ে দেব, বিভিন্ন জায়গাতে আঙ্গুল ঢুকিয়ে দেবো, ওই ঢুকানোর জন্য আঙ্গুল যেভাবে বাঁকা করে, ঠিক ওইরকম পিনাকি সাহেব যদি কোনো আঙ্গুল বাঁকা করেন, সঙ্গে সঙ্গে বিএনপির কলিজের মধ্যে ধুক ধুক শুরু হয়ে যায়, বিএনপির বিশেষ অঙ্গে রীতিমতো যন্ত্রণা শুরু হয়ে যায়। তো এখন এই যে পিনাকি সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের কারণে আগস্ট মাসে যে 15 তারিখে বেগম খালেদা জিয়ার যে জন্মদিবস, সেই জন্মদিবসটা বিএনপির যারা লোকজন রয়েছে তারা উৎসব মুখর পরিবেশে করবেন কিনা, করতে পারবেন কিনা, এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবং এই ব্যাপারে তারা পিনাকির অনুমতি বা গ্রিন সিগন্যাল এখনো পেয়েছেন কিনা আমি বলতে পারবো না। তো যা হোক, এনিওয়ে, এখানে যেটা শোনা গিয়েছিল যে এই 15ই আগস্ট উপলক্ষে দেশের প্রবীণতম আইনজীবী, এই মুহূর্তে আওয়ামী লীগের ত্রাণকর্তা, আশ্রয় প্রশ্রয়ের একমাত্র অধিকর্তা, যিনি সাহস নিয়ে শক্তি নিয়ে আওয়ামী লীগ নেতাদের মামলা এগুলো লড়ছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখছেন এবং তার জীবন যৌবন সমর্পণ করেছেন যে তিনি মরে যাবেন, তো তিনি এবং ডক্টর কামাল হোসেন তারা তাদের নেতৃত্বে 15ই আগস্ট তারিখে বঙ্গবন্ধুর বাড়ির সামনে একটি পথযাত্রা হবে, এরকম একটা খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়লো। তো যাই হোক, পরবর্তীতে জেরাই খান পান্না তিনি বললেন যে না, এই ধরনের কোনো প্ল্যান নেই, প্রোগ্রাম নেই, আমরা করছি না। তবে তিনি আহ্বান জানিয়েছেন এই শোকের যে অনুষ্ঠানটি যার যার জায়গায় থেকে যার যার মতো করে যার যা কিছু আছে তাই দিয়ে তিনি পালন করার আহ্বান জানিয়েছেন। কেউ যদি জামা কাপড় কালো শার্ট পরতে চায়, প্যান্ট পরতে চায়, পরুক, সেটা না হলে অ্যাটলিস্ট একটা কালো ব্যাজ ধারণ করুক, দোয়া, তসবিহ, তাহলিল, নামাজ কালাম এগুলোর ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। তো এই হলো 15ই আগস্ট 32 নম্বর বঙ্গবন্ধু নিয়ে আজকের দিনকার খবর। কিন্তু যেটি
আমি বলতে চাই যে এখন তো আওয়ামী লীগ নেই, বঙ্গবন্ধু নেই, মৃত, ৩২ নম্বরের বাড়িটি নেই, ভেঙে গেছে। কিন্তু তারপরেও মানুষ কেন এই বিষয়গুলোকে ভয় পাচ্ছে? আওয়ামী বিরোধী শক্তি কেন এই তিনটি নাম, বঙ্গবন্ধু, ৩২ নম্বর, 15ই আগস্ট, এই তিনটি শব্দ, এই তিনটি ঘটনা, এই তিনটি প্রেক্ষাপট, এই তিনটি ইতিহাস নিয়ে কেন তাদের এত আতঙ্ক? আর সেই আতঙ্ক কারণে কি হচ্ছে? তারা যে সকল কর্মকাণ্ড করছে, সেই কর্মকাণ্ডের ফলে আওয়ামী লীগের জন্য সিসিং ফাঁক, মানে একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে আওয়ামী লীগের আসার, আওয়ামী লীগের স্মরণ করেন। এর কারণ হলো আপনি যখনই মানুষের স্পর্শকাতর কোনো জায়গাতে বা স্থানে যত বেশি আঘাত করবেন, তত প্রকৃতি সেই মানুষের জন্য তার দরজা উন্মুক্ত করে দেয়, উন্মুক্ত করে দেয়। এই যে যারা ধর্ষিতা হন, পুরুষ বা নারী, তাদের জন্য প্রকৃতি অনেক কিছু উন্মুক্ত করে দেন। তো সেই দিক থেকে আমাদের রাজনীতির ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের যে মহাকলঙ্ক ৭৫-এর 15ই আগস্ট, যার মাধ্যমে আমরা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছি, রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছি, বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জে জানিয়েছি, এবং প্রথম সেই যে সামরিক অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের যে জবাব, সেই জবাবটা আমরা বুট দিয়ে এবং বুলেট দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং সেই যে ইতিহাস, সেই ইতিহাস কখনো বাংলাদেশ থেকে মোছা যাবে না, কিয়ামত পর্যন্ত মোছা যাবে না। কখনো কখনো ছাই চাপা দেওয়া যাবে, ধামা চাপা দেওয়া যাবে। ২ নম্বর হল যে বঙ্গবন্ধুর যে নামটি, এই বঙ্গবন্ধুর নামটি, শেখ মুজিবের নামটি কিভাবে আপনি বন্ধ করবেন? তো ওই যে যদি একটি মুজিবরের তরে লক্ষ মুজিবরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে, ওই বাংলাদেশ আমার বাংলাদেশ, বলেন তো এই গান আপনি বন্ধ করবেন কিভাবে? এই গানের সুর আপনি বন্ধ করবেন কি করে? কখনো আপনি এটা বন্ধ করতে পারবেন না। এটা হয়ে গেছে। বা যতদিন রবে পদ্মা যমুনা মেঘনা গৌরী বহমান, ততদিন কীর্তি রবে তোমার শেখ মুজিবুর রহমান। কিভাবে কবিতার এই ছন্দ আপনি বন্ধ করবেন? কখনো পারবেন না। মহাভারতের একটি কথা, একটি নাম, যেমন শকুনি, একটি নাম, আজ থেকে ৫,০০০ বছর আগে একটা নাম শকুনি, নাম দ্রৌপদী, নাম অর্জুন, ভীম, যুধিষ্ঠির, তারপর সেই যে পঞ্চপাণ্ডব, কৌরব, এগুলোকে আপনি বন্ধ করতে পারছেন? এর সঙ্গে যে নীতি কথা, কত সাহিত্য রচিত হলো, কত কিছু হলো, কিন্তু এই সাহিত্যের কাছে সব হারিয়ে যায়। একইভাবে এই ভূখণ্ড যতদিন থাকবে, এই ভূখণ্ডের মাটি যতদিন থাকবে, এটা যদি মরুভূমি হয়ে যায়, বিরান হয়ে যায়, হারিয়ে যায় সকল ইতিহাস, মহেঞ্জোদারো এবং হরপ্পার মতো। কিংবা ধরুন সেই আদ এবং সামুদ জাতির মতো যদি পুরো ভূখণ্ড তলিয়ে যায় কখনো সমুদ্রে, বঙ্গোপসাগরে, কিংবা এখানে মরুভূমি হয়ে যায়, কোনো কিছু না থাকে, তখন কি হবে জানি না, কিন্তু যেদিন একটা পাখি থাকবে, একটি মানুষ থাকবে, একটি পশু থাকবে, সেই দিন পর্যন্ত এই যে তিনটি নাম, বঙ্গবন্ধু, তারপর 15ই আগস্ট এবং ৩২ নম্বর, এটা কেউ মুছতে পারবেন না, কেউ মুছতে পারবেন না। এটাই ইতিহাসের শিক্ষা, ইতিহাসের বাস্তবতা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যম ইতিমধ্যে একটা খবর বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে। অনেকে প্রোপাগান্ডা চালাচ্ছেন, যার জিস্ট বা সারাংশ হলো আওয়ামী লীগ ক্ষমতা দখলের জন্য বাংলাদেশে একটি সশস্ত্র বিপ্লব, একটি পাল্টা অভ্যুত্থান। এখানে দুটো বিষয় পরে আলোচনা করবো। একটা হলো সশস্ত্র যুদ্ধ, সশস্ত্র বিপ্লব, একটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করা, ক্ষমতা ফিরে পাওয়া, হোয়াট এভার মেবি, বা বাংলাদেশে যে রাজনীতি, ক্ষমতা রাজনীতি, সেই ক্ষমতা রাজনীতিতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তৎপরতা শুরু করেছে। মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমান, তাকে মুসলিম বলা হয়, এবং আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে বেশি সাংবাদিকদের মধ্যে যিনি নিগৃহীত হয়েছেন, এবং সেই শত নিগ্রহের মধ্যেও তিনি তার যে আওয়ামী বিরোধিতা এবং তার যে জিহাদে কুল্লিয়া সরকারের বিরুদ্ধে, এটা তিনি সাহসিকতার সঙ্গে তিনি সবসময় করেছেন। এবং একটা সময় তিনি কৌশলগত কারণে বাংলাদেশ থেকে তুরস্কে চলে গিয়েছিলেন বা মালয়েশিয়াতে চলে গিয়েছিলেন। এর কারণ হলো তিনি দেখলেন যে বাংলাদেশে যদি তাকে থাকতে হয়, তাহলে ফরহাদ মাজাহের মতো তাকেও চুপচাপ থাকতে হবে, আদারওয়াইজ তাকে মেরে ফেলবে। ফলে তিনি খুব কৌশল করে
দেশের বাইরে গিয়েছিলেন এবং সেখানে গিয়েও কিন্তু তিনি তার কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করেছেন। তিনি ইংল্যান্ড থেকে আমার দেশ পত্রিকার যে সার্কুলেশন বা পাবলিকেশন, এটা চেষ্টা করেছেন, যদিও সেটা তিনি সফল হতে পারেননি। তারপর বিভিন্ন লেখনী দ্বারা, সামাজিক মাধ্যমে, তারপরে ইউটিউব, ফেসবুকের যে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে তিনি সাক্ষাৎকার দিয়ে, কথাবার্তা বলে তিনি তার যে আওয়ামী বিরোধী যে মনোভাব এবং ভারত বিরোধী তার যে জিহাদ এবং তার যে প্রো ইসলামিক চিন্তাভাবনা, ইসলামাইজেশনের চিন্তাভাবনা, সেটা তিনি চালিয়ে গেছেন। পট পরিবর্তনের পর তিনি বাংলাদেশে এসেছেন এবং তার যে পত্রিকা দৈনিক আমার দেশ, এটা তিনি আবার প্রকাশ করেছেন। সেই পত্রিকার সার্কুলেশন বা প্রভাব প্রতিপত্তি কেমন, এটা আমি জানি না, যে তাদের আসলে এখন 1 লাখ সার্কুলেশন না 10,000 সার্কুলেশন, আমি জানি না। কিন্তু মূল ব্যাপারটা হলো যে যেহেতু এটার সঙ্গে মাহমুদুর রহমান সাহেব আছেন, তিনি এখন ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত ডক্টর মাহমুদুর রহমান, বিদেশে বসে বসে তিনি বেকার জীবন কাটাননি, তিনি সেখানে বসে ডক্টরেট করেছেন। আর তিনি যথেষ্ট অধ্যয়ন করা মানুষ, পড়াশোনা করেন। আমি জেলখানাতে আমরা প্রায় 50 দিন একত্রে ছিলাম। তো তার মধ্যে পড়াশোনার যে আমি আগ্রহ দেখেছি, ওটা আমার মধ্যেও নেই। সারাক্ষণ তিনি হাতে তার একটা বই থাকবেই, এবং একটা বই আমার পড়তে যদি 7 দিন লাগে, তার পড়তে লাগে 2 দিন, বড় জোর 2 দিন। এবং তিনি আমার বইগুলো পড়তে চাইলেন ওই সময়টাতে, এবং আমি তাকে বেশ কয়েকটি বই দিলাম, আমার লেখা বইগুলো। এবং আমার লেখা বইগুলো আমি দেখলাম যে সে বড় বড় বইগুলো 2 দিনে বা 1 দিনে সে শেষ করে ফেললো। এবং ওই বইগুলো নিয়ে যখন আলাপ আলোচনা করলাম, দেখলাম যে তার সবই মোটামুটি যাকে বলা হয় পড়া হয়ে গেছে, এবং তিনি মনোযোগ সহকারে পড়েছেন। তো কাজেই তার পত্রিকা 10,000 সার্কুলেশন হোক বা 10 লাখ সার্কুলেশন হোক, ডাজ নট ম্যাটার। তিনি যেটা বলেছেন আমি সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে চাই এবং এটার ইম্পর্টেন্সই দিতে চাই, গুরুত্ব দিতে চাই। তার পত্রিকায় যে রিপোর্ট বের হয়েছে, সেটি হলো বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই এবং এনএসআই, তারা যে রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের তৎপরতা আর কথা বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন থানা থেকে তাদেরকে বাছাই করা হয়েছে এবং তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে। অবশ্যই সেটা অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং নানা রকম অঘটন ঘটানোর জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। এই ধরনের একটা রিপোর্ট দৈনিক আমার দেশে এসেছে। দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে, সেটি হলো এই কাজের জন্য নাম এসেছে সেই ডিবি মনিরের, যিনি পুলিশের এডিশনাল আইজি ছিলেন এবং এসবির প্রধান ছিলেন। মূলত তার যে এক্সপার্ট, সেটা হলো কাউন্টার টেরোরিজমে এবং জঙ্গি দমনে। পুরো শেখ হাসিনার জমানাতে, সেটা জঙ্গি দমন হোক কিংবা জঙ্গি নাটক হোক, এটাকে অত্যন্ত সুচারু রূপে, অত্যন্ত অথেন্টিকেসির সঙ্গে বিশ্বাসযোগ্য করে এটিকে জনগণের সামনে উপস্থাপন করা এবং আওয়ামী লীগকে এটার বেনিফিট প্রদান করার জন্য সবচেয়ে সফল যে পুলিশ কর্মকর্তা ছিলেন, তিনি জনাব মনির, ডিবি মনির। এখন সেই ডিবি মনির ধরাছোঁয়ার বাইরে আছেন, দেশে আছেন না দেশের বাইরে আছেন আল্লাহ জানেন, কিন্তু তাতে কানেক্টিভিটি আছে এবং তিনি জানেন কি করে কোন কাজ করতে হয়। আমার দেশের রিপোর্ট অনুযায়ী এই ডিবি মনির এই কাজটি করে যাচ্ছেন। তো ডিবি মনিরের পরে আরেকজন কর্মকর্তা আছেন, সেটা হলো ডিবি হারুন। তো ডিবি হারুন ডিআইজি পর্যন্ত হয়েছিলেন, এডিশনাল আইজি হননি। তিনি সর্বশেষ এই যে ডিবির প্রধান রূপে, মহানগর ডিবির প্রধান রূপে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার সেই বিখ্যাত ভাতের হোটেল, এবং সেই হোটেলে তিনি এই যে এখন যারা কুশীলব, জুলাই আগস্ট বিপ্লবের যারা কুশীলব ছাত্র নেতাদেরকে তিনি সেখানে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন, তাদেরকে সেখানে জামাই আদরে তিনি রেখেছিলেন। এখন তার পক্ষ থেকে বলা হচ্ছে কিছু হয়নি, আর ছাত্র নেতারা বলছে যে আমাদেরকে একদিকে পিটিয়েছে, একেবারে গরু ছাগলের মতো পিটিয়েছে, পাছা লাল করে দিয়েছে, এবং অনেকে সেই পশ্চাৎ দেশ এবং পৃষ্ঠদেশ, সেই ডিবি অফিসের পিটুনিতে কিভাবে রক্তাক্ত হয়েছে, সেই ছবিগুলো কিন্তু এখন ইন্টারনেটে ভাসছে। এবং এই ডিবি হারুন এতটা নির্মম নিষ্ঠুর, সে আবার আমাদেরকে পিটিয়ে আবার টেবিলে কাঁটা চামচ দিয়ে পোলাও কোরমার সামনে রেখে আমাদেরকে হাসি মুখে খেতে বলেছে এবং আমরা খেয়েছি, আর সে ছবি তুলেছে। এরপর আমাদেরকে এত মারধর করার পরেও, যাকে বলা হয় আমাদের পিতামাতাকে ডেকে এনেছে, তাদেরকে দিয়ে বিবৃতি দিয়েছে যে আমরা এখানে স্বেচ্ছায় এসেছি এবং এখন এখানে আছি নিরাপত্তার জন্য, বাইরে গেলে আমাদের মেরে ফেলবে, এই জন্য আমরা এখানে আছি। তো সেই ডিবি হারুন তো এখনো মরেননি, তিনি আছেন, তার সেই কৌশল আছে। তারপরে পুলিশের যে অন্য সকল কর্মকর্তা, যেটা আওয়ামী লীগের সময়টাতে তারা বিএনপির জন্য আজরাইল রূপে ছিলেন, এর মধ্যে একজন ছিলেন বিপ্লব। হারুনের কথা তো আগেই বললাম। তো হারুন অনেকটা ডিপ্লোম্যাটিক ছিলেন, কিন্তু বিপ্লব ডাইরেক্ট ছিলেন। আরেকজন অফিসার ছিলেন মেহেদি। তো মেহেদি ছিলেন। তো এরকম 1 ডজন পুলিশের যারা খুব নামকরা কর্মকর্তা,
তারা মোরালে সবাই কিন্তু দেশের বাইরে নিরাপদে আছেন, নিশ্চিন্তে আছেন, কিন্তু তাদের কানেক্টিভিটিগুলো কিন্তু রয়ে গেছে, ট্রেনিং রয়ে গেছে, অর্থবিত্ত সবকিছুই রয়ে গেছে। তো এই বিষয়গুলো একত্র করে আওয়ামী লীগের সেই সারা বাংলাদেশ থেকে যদি 50,000 লোককে ওয়ার্ড ভিত্তিক এইভাবে গোপনে ট্রেনিং দেওয়া হয়, এটা এই জনারণ্যে কত বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে যে এই লোকগুলো ট্রেনিং আছে কিভাবে বোমা মারতে হয়, এই লোকদের ট্রেনিং আছে কিভাবে বড় একটা সমাবেশ হচ্ছে বিএনপির বা জামাতের বন্ধ জায়গায়, সেই সমাবেশের মধ্যে গন্ডগোল করতে হয়, কিভাবে সেখানে একটা ককটেল ফুটাতে হয়, কিভাবে ব্রাশ ফায়ার করতে হয়, সেখানে কিভাবে জঙ্গি হামলা করতে হয়, এরকম একটা যেটাকে বলা হয় আত্মঘাতী এই ঘটনাগুলো আওয়ামী লীগের লোকদের অর্গানাইজ করে এই পুলিশের সাবেক কর্মকর্তা যারা আছেন তার সঙ্গে অন্যান্য কর্মকর্তারাও থাকতে পারেন, এইরকম একটা রিপোর্ট গোয়েন্দারা নাকি তৈরি করেছে, মাহমুদুর রহমান পত্রিকায় ছাপা হয়েছে। এবং এটা সরকারের মধ্যে যথেষ্ট অস্থিরতা তৈরি করেছে, চঞ্চলতা তৈরি করেছে, আতঙ্ক তৈরি করেছে, এবং জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এর কারণ হলো আমরা সেই সিঁদুর মেঘ দেখে ভয় পাওয়া মানুষ। আমাদের এই জাতীয় জীবনে একটি মাস ভালো যায় না, কালবৈশাখী শেষ হতে না হতেই আকাশে মেঘের ঘন ঘটা, সেই প্রবল বর্ষণে বন্যা, বন্যার পরে শুরু হয় মঙ্গা, ফসল হানি হয়, এরপর অভাব অভিযোগ, সেই আশ্বিন এবং কার্তিক মাস যেতে না যেতেই শীত চেপে বসে, পুরো উত্তরাঞ্চল শীতের কারণে স্থবির হয়ে পড়ে, জনজীবন কোনো কাজকর্ম করা সম্ভব নয়, রাস্তাঘাট বিকেল 3টা থেকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে, সকাল 10টার আগে সূর্যের আলো দেখা যায় না, মানুষের জীবন তছনছ হয়ে যায়। তো সেই সেই শীতের সেই আমেজ, শীতের সেই ভয়াবহতা কাঁপুনি যেতে না যেতেই আবার শুরু হয়ে যায় সেই চৈত্রের তীব্র তাপদাহ, চারিদিকে শুধু কাঠফাটা সেই রোদ, গরম, এবং সেটা শেষ না হতে হতে বৈশাখ মাসে এসে আবার কালবৈশাখী, এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা, চুরি ডাকাতি রাহাজানি, সব মিলিয়ে আমাদের জীবনটা যেন কেমন। এর ফলে কি হলো কি আমরা খুব সহজে উত্তেজিত হয়ে পড়ি, সহজে অস্থির হয়ে পড়ি, সহজে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, সহজে খুব ভয় পেয়ে যাই। আমাদের এই জাতীয় জীবনের সেই দুর্যোগ সেটা সবসময় ছিল, আজ থেকে 5,000 বছর আগেও ছিল, এখনো আছে, আগামীতে হয়তো থাকবে। ফলে এখানে রাজনীতিবিদ যারা রয়েছেন, কর্তা ব্যক্তি যারা রয়েছেন, যারা আমাদের জাতীয় চরিত্রকে মূল্যায়ন করে আচরণ করতে পারেন, সেই সময়টা তুলনামূলকভাবে আমাদের জন্য স্বস্তির হয়। আমাদের ইতিহাসে খুব অল্প মহানায়ক রয়েছেন যারা আমাদেরকে এভাবে স্বস্তির জীবন দিতে পেরেছিলেন। ইতিহাসে শায়েস্তা খান, ইতিহাসে গিয়াসউদ্দিন আজম শাহ, ইতিহাসে আলাউদ্দিন হুসেন শাহ, এরকম কয়েকজন মানুষ। তার আগে পাল জমানাতে 2-3 জন পাল শাসক ছিলেন যারা খুব ভালো শাসন করেছেন। বল্লান সেন, লক্ষণ সেনের জমানাও ভালো ছিল। এরকম মানে হাজার বছরের ইতিহাসে হয়তো আমরা 100 বছর ভালো ছিলাম, বাকি 900 বছরই আমাদের জীবনে সমস্যা ছিল। এই কারণে আমাদের আতঙ্ক খুব বেশি, ভীষণ রকম আতঙ্ক। দেখেন এইরকম যখন ঘটনা ঘটছে তখন আমরা যেভাবে ভয় পাচ্ছি, আমাদের প্রতিপক্ষ তারা হাসছে, দাঁত কিলবিল করে হাসছে, অট্টহাসি দিচ্ছে। শেখ হাসিনা ওখানে বসে হয়তো ব্যাগ গুছাচ্ছেন, তিনি হয়তো এই এখনই ঢুকে পড়বেন এরকম একটা প্রস্তুতি তিনি নিয়ে বসে আছেন। এবং আমরা এই কথা যখনই চিন্তা করছি, ভাবছি, তখনই আমাদের মধ্যে এক ধরনের মানে কাঁপুনি শুরু হয়ে গেছে। এমনকি যারা আওয়ামী লীগের লোকজন তাদের মধ্যে এক ধরনের ভয় চলে আসছে যে আসলে কি হবে, শেখ হাসিনা যদি এসে যায়, আমরা তো শেখ হাসিনাকে মাইনাস করতে পারছি না, আমাদের চিন্তা থেকে, আমাদের ভয় থেকে, আমাদের আতঙ্ক থেকে, কোনো জায়গাতে আমরা মাইনাস করতে পারছি না। প্রতিদিন এই নামটি সরকারের পক্ষ থেকে একভাবে উচ্চারিত হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে হচ্ছে, বিএনপির পক্ষ থেকে হচ্ছে। মানে বাংলাদেশে এখন যদি সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছে বাংলাদেশে, সেটা হলো শেখ হাসিনা। আর সবচেয়ে বেশি যে গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা আওয়ামী লীগ, অথচ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। বঙ্গবন্ধু যখন সেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, ঠিক যুদ্ধের ময়দানে সব জায়গাতেই বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো এই মুজিব বাহিনী সব মিলিয়ে মানে প্রতিটি পরতে, প্রতিটি মিনিটে, প্রতিটি ক্ষণে বঙ্গবন্ধু, শেখ মুজিব, শেখ সাহেব যে জিকির ফিকির হতো। তো এখন যে জিনিসটা হয়ে গেছে, এখন এই বাংলাদেশে অতীতের যে কোনো আতঙ্কের চাইতে অতীতে আমরা যেমন বর্গীদের আক্রমণ দেখেছি, মগদের আক্রমণ দেখেছি, পর্তুগিজদের আক্রমণ দেখেছি, ঠকদের আক্রমণ দেখেছি, জাট এবং মেথ এদের আক্রমণ দেখেছি। কিন্তু আওয়ামী লীগের নাম শুনলে অনেক মানুষের মধ্যে যে ভয় আসে, ছাত্রলীগের রামদার কথা মনে হলে, তলরের কথা মনে হলে, ছাত্রলীগের সেই চাপাতির কথা মনে হলে এখন পর্যন্ত অন্তরাত্মা কাঁপতে থাকে। দল বেঁধে আসছে, সেই চাপাতি দিয়ে মারতে আসছে। চিন্তা করুন তো কি একটা অবস্থা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যারা
দাপট দেখাচ্ছেন। এখন ছাত্রলীগের সেই জমানার কথা চিন্তা করেন, সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা চিন্তা করেন, পিলে চমকানোর মতো ঘটনা। সেই ঘটনা আবার ফিরে আসার কথা বলা হচ্ছে, গোয়েন্দা রিপোর্ট দেওয়া হচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে, তারা ট্রেনিং নিচ্ছে, কিভাবে চাপাতি চালাতে হয়, কিভাবে পিস্তল চালাতে হয়, কিভাবে অস্ত্র চালাতে হয়। এগুলো শুনলেই তো মনের মধ্যে এক ধরনের আতঙ্ক চলে আসে। এবং এটা আমরা যেভাবে আতঙ্কগ্রস্ত হচ্ছি, বিএনপির লোকজন কি হচ্ছে জানি না, তবে আওয়ামী লীগের লোকজন যে উল্লসিত হচ্ছে তার প্রমাণ হলো আপনারা হঠাৎ করে দেখবেন যে পাদপীঠে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা লাইভ ভিডিওতে চলে আসছে, যারা ইতিমধ্যে কথাবার্তা বলতেন। এখন আওয়ামী লীগের অন্তত পক্ষে 1 ডজনেরও বেশি মানুষ প্রকাশ্যে কথা বলছেন। এবং সর্বশেষ ওবায়দুল কাদের সাহেব, তিনি কন্টিনিউয়াসলি সাক্ষাৎকার দিয়ে চলছেন। আগে অডিও বার্তা দিতেন, মুখ দেখাতেন না, এখন তিনি মুখ দেখান এবং তাকে যথেষ্ট সামর্থ্যবান মনে হয়, শক্তিশালী মনে হয়, সুস্থ মনে হয় এবং তিনি মনে হয় যেন হারানো যৌবন ফিরে পেয়েছেন এবং আবার নতুন করে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এরকম একটা ভাবসাব তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে। ওই যে দেখেন লন্ডনে চলে গেছেন সমর রেজাউল করিম সাহেব, একসময় টেলিভিশনে খুব জনপ্রিয় ছিলেন, তারপরে এমপি হলেন, মন্ত্রী হলেন, তারপরে যে কোনো একটা পরিস্থিতিতে যে বাংলাদেশের পট পরিবর্তনের পরে তিনি চলে গেলেন এবং গিয়ে অনেকদিন চুপচাপ থাকলেন। এখন তারও একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে, তিনিও বিভিন্ন সেই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আওয়ামীপন্থী যারা সাংবাদিক আছেন দেশের বাইরে, সেটা ফজলুল বারী বলেন, সুলতানা রহমান বলেন, তারপর শেষে মোহাম্মদ ইসমাইল বলেন, অন্যান্য যারা আছেন সবার সঙ্গে ফাটিয়ে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তার সেই বক্তব্যগুলো লাখ লাখ মানুষ দেখছে, ফেসবুক ইউটিউবে সেগুলো দেখছে। বাংলাদেশে থাকতেও তো তিনি এই টকশো করেই মূলত তো এমপিগিরি নমিনেশন পেয়েছিলেন, তো সেই মানুষ এখন কথা বলছে। তারপরে শেষে অনেকেই কথা বলছেন, মহিবুল হাসান চৌধুরী কথা বলছেন, তারপরে আব্দুর রহমান সাহেব কথা বলছেন, জাহাঙ্গীর কবির নানক কথা বলছেন। মানে যেই মানুষগুলো কথা বলতেন না, এখন তারা সবাই মোরাললেস কথা বলা শুরু করেছেন এবং এই কথা জ্যামিতিক হারে বাড়তে থাকবে, জ্যামিতিক হারে এই কথাগুলো বাড়তে থাকবে। আর আগের সেই আরিফ জেকটিক, তারপরে শেষে যাকে বলা হয় নিঝুম মজুমদার, তারা তো আসেনি। তো এদের যারা মানে খুব উগ্রভাবে আওয়ামী লীগকে সমর্থন করেন এবং প্রতিপক্ষকে খুব নিষ্ঠুরভাবে মোকাবেলা করেন, তো এই যে ফোর্সটি যেটি মূলত গণজাগরণ মঞ্চ থেকে তৈরি হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের ফোর্সটি আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং তারা আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে ন্যারেটিভ তৈরি করছে, আওয়ামী লীগে ফিরে আসার জন্য একটা পথ তৈরি করছে এবং আগামীতে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ হবেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করে দিয়েছেন। বিএনপির আসল চরিত্র কি, জামাতের আসল চরিত্র কি, এই 11 মাসে তারা কি কি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসল চরিত্র কি, এখন তারা বলার চেষ্টা করেছেন সারা বাংলাদেশে আমরা কেউ যেটা বুঝতে পারিনি এটা শেখ হাসিনা বুঝেছেন এবং শেখ হাসিনা যে কত সঠিক ছিলেন 2009 সালে তিনি ডক্টর ইউনূসকে নিয়ে যে কথা বলেছেন, সারা বাংলাদেশ তার বিরোধিতা করেছে। কিন্তু এখন বুঝুন ঠেলাটা, এখন বুঝুন ঠেলাটা। তো এই যে ন্যারেটিভগুলো তারা তৈরি করছেন, এর বিরুদ্ধে, এর বিপক্ষে সম্মিলিতভাবে বিএনপি কিছু করতে পারছে না, জামাত কিছু করতে পারছে না, আওয়ামী লীগ কিছু মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু করতে পারছে না। কিন্তু আওয়ামী লীগের যে বিরুদ্ধ পক্ষগুলো তারা কিন্তু নিজেরা দ্বন্দ্ব সংঘাত করছে। এখন আওয়ামী লীগ একেবারে এক দফা গোল করে যাচ্ছে, ডাইরেক্ট গোল করে যাচ্ছে, আর অন্যদিকে যারা মানে যাকে বলা হয় আওয়ামী বিরোধী শক্তি রয়েছে, তারা তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয়ে তারা নিজেদের গোল পোস্টে মানে নিজেদের দিকে নিজেরা গোল করার জন্য তারা যাকে বলা হয় সর্বশক্তি নিয়োগ করছে। ধরুন একটা ফুটবল মাঠ, একদিকে আওয়ামী লীগের 11টা প্লেয়ার, অন্যদিকে জামাত, বিএনপি, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের 11টা প্লেয়ার খেলছে পুরোদমে। এখন আওয়ামী লীগ দেখলো যে আওয়ামী লীগের দিকে গোল করবে সমস্ত দলগুলো 11টা প্লেয়ার, তা না করে সেই 11টা প্লেয়ার তারা নিজেরা নিজেদের দিকে গোল করছে। তো আর এই সুযোগে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা পাইকারি হারে গোল করে যাচ্ছেন এই তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে। ফলে এখানে আওয়ামী লীগের গোল প্লাস ওদের যে নিজেদের আত্মঘাতী গোল, এই আত্মঘাতী গোলে মানে এখন ওই পক্ষে যারা গোলকিপার আছেন তাদের তো চোখ কান সব ভোজা হয়ে গেছে, গোল পোস্ট ভরে গেছে গোলে। এবং এই গোলের কারণে সারা বাংলাদেশে যে গোলমালে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে অস্থিরতা তৈরি হয়েছে, যা কিনা এই মুহূর্তে বাংলাদেশে সব কিছু স্থবির করে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। কথা বলেন আমাদের সবার পরিচিত পিএমও, অত্যন্ত সাহসী ব্যক্তিত্ব, লেখক, সাংবাদিক, জার্নালিস্ট, লেখক, সাংবাদিক, সাবেক এমপি গোলাম মওলা রনি। তিনি কথা বললেন, তার কথাগুলো যুক্তিপূর্ণ কথা, তার কথাগুলো সবাই শোনেন, জানেন এবং তার ভিডিওগুলো পাওয়ার জন্য মানুষ অধীর অপেক্ষা করে বসে থাকে যে কখন তিনি ভিডিও আপলোড করবেন, আমরা দেখব।
প্রিয় দর্শক, তিনি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কথা বলেন, বাংলাদেশের অবস্থা নিয়ে কথা বলেন, বর্তমান বাংলাদেশের যে রাজনীতির অবস্থা সেই অবস্থা নিয়ে কথা বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কবে নির্বাচন দিবে, কবে নির্বাচন দিবে না, বা নির্বাচন আদৌ সম্ভব কিনা, সমন্বয়কদের নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা করলেন আমাদের সবার পরিচিত এই ব্যক্তি গোলাম মোল্লা রনি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।